পুরোদমে পাক ভারত যুদ্ধের দামামা আবারও বাজতে শুরু করেছে। শুরু হয়ে গেছে বাক যুদ্ধ। এবার নিঃশেষ হবে ভারত, চোরমার হবে মোদী, ধ্বংস হবে হিন্দুত্ববাদী। জানিয়ে দিব আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। শুরুতেই জানিয়ে দিচ্ছি, ভারতের আরো একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান, দাবি পাক প্রধানমন্ত্রী শেহবাজের। এরপর জানিয়ে দিব জিন্দাবাদ পাকিস্তান, জিন্দাবাদ পাকিস্তান, পাকিস্তান জিন্দাবাদ। সুপার পাওয়ার ভারতের অহংকার চূর্ণ করেছে পাকিস্তান সেনাবাহিনী। জানিয়ে দিব এ বিষয়ে আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ থাকছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবং জানিয়ে দিব পাক ভারত যুদ্ধ বিরতির 18 মে পর্যন্ত এরপর কি হতে চলছে তা জানিয়ে দিব বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আরো জানিয়ে দিব সব দোষ পাকিস্তানিদের। ভারতের রাফাল যুদ্ধ বিমান চুক্তিকে কটাক্ষ করলেন ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কন্ডেয় কারজু। এমন একটি পোস্ট করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টি সমালোচনা করেন। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। আরো জানিয়ে দিব ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ। ভারতের মরণবাদ ফারাক্কায় ক্ষতিগ্রস্ত দেশের 6 কোটি মানুষ। ভারত বিরোধী ব্যানার ও ফেস্টুন নিয়ে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রতিবাদী জনতার ঢল নেমে সেখান থেকেই মরণবাদ ফারাক্কা অভিমুখে লং মার্চ শুরু হয় ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে। সেদিন অগণিত জনতার বজ্রকণ্ঠের প্রতিবাদের প্রতিধ্বনি দিল্লিতে পৌঁছায়। পৃথিবীর ইতিহাসে এটি ছিল এক অবিস্মরণীয় প্রতিবাদের ঘটনা। দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করতে নয়। তিনি 1976 সালের 16 মে ফারাক্কা অভিমুখে লং মার্চের ডাক দেন। পরিবেশ প্রতিবেশ নদী ও মানুষ বাঁচাতে তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি আর কেউ নন, 1976 সালের সেই দিনের মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এবং সর্বশেষ থাকছে আজকের সংবাদের সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি মুসলিমদের হৃদয় ভেঙে খান খান চোরমার করে দেয়। এটি একটি মুসলিমদের ট্র্যাজেডি বলতে পারি, কারণ যেভাবে মুসলিমদেরকে ধ্বংস করছে দখলদার ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহু, তা আসলে সহ্য করার নয়। এটা মেনে নেওয়া যায় না, মেনে নিতে অনেক কষ্ট হয়। বুকের ব্যথায় বাঁধ ভাঙা জোয়ার চলে আসে। ফিলিস্তিনিদের 600 ঘরবাড়ি গুড়িয়ে দিল দখলদার ইসরায়েল। এ নিয়ে জানিয়ে দেব বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। আরেকটি বিশেষ অনুরোধ থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজের উপর। ভারতের আরো একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান, দাবি শেহবাজের। ভারতের আরো একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। চলতি মাসের শুরুতে ভারতের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় বিমান বাহিনীর মিরাজ 2000 ফাইটার জেটটি ভূপাতিত করে পাকিস্তানের বিমান বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই তথ্য নিশ্চিত করেছেন। পাকিস্তান অবশ্য আগেই ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল। আর এবার আরেকটি ফাইটার জেট ভূপাতিত করার কথা জানানোর পর ভূপাতিত ভারতীয় যুদ্ধ বিমানের সংখ্যা দাঁড়ালো 6টিতে। বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিশ্চিত করেছেন যে পাকিস্তান বিমান বাহিনী PAF কাশ্মীরের পামপুর এলাকায় গত 6 থেকে 7 মে রাতে ভারতের আরেকটি যুদ্ধ বিমান মিরাজ 2000 ভূপাতিত করেছে। এ নিয়ে মোট 6টি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করল পাকিস্তান। বৃহস্পতিবার কামরায় পাকিস্তান বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, এই ঘটনা আমাদের বিমান বাহিনীর অসাধারণ দক্ষতা এবং মাতৃভূমি রক্ষায় সশস্ত্র বাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR বিবৃতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেহবাজ এদিন পাইলট, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদ সহ সামনের সারির সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের পেশাদারিত্ব ও নিখুঁত দক্ষতার গভীর প্রশংসা করেন। পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, ভারতের আগ্রাসনের প্রেক্ষিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সংযম দেখিয়েছে, কৌশলগত দূরদর্শিতা দেখিয়েছে এবং কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের নিখুঁত ও দ্রুত জবাব শত্রুর সামরিক অবকাঠামোয় বড় ধাক্কা দিয়েছে এবং প্রমাণ করেছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান কখনো পিছু পা হবে না। তিনি আরো বলেন, সামরিক বাহিনীর প্রতিটি শাখা যেভাবে সচেতনতা ও সাহসিকতা দেখিয়েছে তাতে পুরো জাতি গর্বিত। সেনা প্রধানের যোগ্য নেতৃত্বে তারা আবারও প্রমাণ করেছে যে পাকিস্তানের নিরাপত্তা দুর্ভেদ্য।
সুপার পাওয়ার ভারতের অহংকার চূর্ণ করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, 10ই মের ঘটনায় পাকিস্তান ভারতের আঞ্চলিক সুপার পাওয়ার পরাশক্তি হবার মিথ ভেঙে দিয়েছে। বৃহস্পতিবার 15ই মে কামরা এয়ারবেসে পাকিস্তান বিমান বাহিনীর পাইলটদের উদ্দেশ্যে ভাষণে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী জানান, ভারত বহু বছর ধরে কোটি কোটি ডলার খরচ করে নিজেদের আঞ্চলিক পরাশক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু পাকিস্তান কৌশলী ও দৃঢ় জবাব দিয়ে সেই অহংকারকে চূর্ণ করেছে। শেহবাজ বলেন, আজ অর্থাৎ গতকাল বৃহস্পতিবার আমি এয়ারবেসে যে ব্রিফিং পেয়েছি তাতে জানানো হয়েছে পাকিস্তান 5টি নয় 6টি ভারতীয় যুদ্ধ বিমানকে লন্ডভন্ড করে দিয়েছে, যার মধ্যে রয়েছে 3টি রাফাল জেট। তিনি আরো বলেন, ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তান সংযম দেখিয়েছে, কিন্তু সুনির্দিষ্ট চিন্তা ভাবনা করে শত্রুর সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুত এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কখনো পিছু পা হবে না। পাক ভারত যুদ্ধবিরতি 18ই মে পর্যন্ত। এরপর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া পাকিস্তান ভারতের যুদ্ধবিরতির সময়সীমা 18ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সিনেটে বক্তব্য দিলেন। বক্তব্যে তিনি বলেন, দুই দেশের সামরিক প্রধানদের মধ্যে 14ই মে হটলাইন সংযোগের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দার জানান, 10ই মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাকে জানান যে ভারত যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। পাকিস্তান তখন অপারেশন বনিয়ান উল মারসুস শেষ পর্যায়ে থাকায় পাকিস্তানও যুদ্ধবিরতিতে সম্মত হয়। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান কারো কাছে যুদ্ধবিরতির অনুরোধ করেনি। দার আরো বলেন, পাকিস্তান শান্তি চায়, কিন্তু কোনো আধিপত্যবাদ বা সার্বভৌমত্ব লঙ্ঘন বরদাস্ত করবে না। তিনি জানান, সিন্ধু পানি চুক্তি পাকিস্তানের জন্য অমার্জনীয় এবং ভারতের একতরফা সিদ্ধান্ত গ্রহণ চলবে না। সব বিষয় সংলাপের মাধ্যমে মীমাংসা হবে বলে জানান দার। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যুদ্ধবিরতির পরের ভবিষ্যৎ নির্ভর করছে দুই দেশের আন্তরিকতা, আন্তর্জাতিক চাপ ও মাঠ পর্যায়ের বাস্তবতার ওপর। পাকিস্তান দাবি করে তারা যুদ্ধ শুরু করেনি, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে কাশ্মীর ইন্দাস পানি চুক্তি ও সীমান্ত নিরাপত্তা ইস্যুগুলোতে সংলাপ শুরু করতে চায়। যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক শক্তিগুলো চাপ দিয়ে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে চাইছে। তবে ভারতের অতীত আচরণ বিবেচনায় বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে, বিশেষত যদি সীমান্তে কোনো নতুন উস্কানি ঘটে। তাই পরিস্থিতি এখনো ভঙ্গুর এবং নজরদারির মধ্যে রয়েছে। উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চালাতে থাকে, যা 10ই মে যুদ্ধবিরতির মাধ্যমে থামে। সূত্র জিও নিউজ, দ্য ডন টাইমস অফ ইন্ডিয়া। সব দোষ পাকিস্তানিদের। পাকিস্তানের সাম্প্রতিক বিমান সাফল্য নিয়ে ভারতের রাফাল যুদ্ধ বিমান চুক্তিকে কটাক্ষ করলেন ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কন্ডায় কাটজু। ফ্রান্সের দাসো এভিয়েশনের সঙ্গে ভারতের করা রাফাল চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যঙ্গাত্মক পোস্টে তিনি বিষয়টি নিয়ে সমালোচনা করেন। কাটজু রসিকতা করে লেখেন, সব দোষ পাকিস্তানিদের। তারা দাসোকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে নিম্নমানের রাফাল বিক্রি করিয়েছে, যেগুলো যুদ্ধে চীনা বিমানের হাতে ধ্বংস হয়েছে। এই ব্যঙ্গাত্মক মন্তব্যের মাধ্যমে তিনি পরোক্ষভাবে ভারতের সামরিক কেনাকাটা ও রাফালের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে সাম্প্রতিক সংঘর্ষে রাফালের ভূমিকা ব্যর্থ হওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে কার্যর পোস্ট। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, ভারতের আরো একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান বিমান বাহিনী। নতুন করে ভূপাতিত হওয়া যুদ্ধ বিমানটি ভারতের মিরাজ 2000, যা 6 থেকে 7 মে রাতে কাশ্মীরের পামপুর এলাকায় গুলি করে নামানো হয়। এই যুদ্ধ বিমান ধ্বংসের পর পাকিস্তানের দাবি অনুযায়ী মোট 6টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হল চলমান উত্তেজনার মধ্যে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকে, যা 10ই মে যুদ্ধবিরতির মাধ্যমে থেমে যায়। ভারতের মরণবাদ ফারাক্কায় ক্ষতিগ্রস্ত দেশের 6 কোটি মানুষ। ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস। পদ্মার উজানে ফারাক্কায় বাঁধ তৈরি করে গঙ্গার পানি একতরফা প্রত্যাহারের ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে 1976 সালের এদিনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আহ্বানে এই লং মার্চ অনুষ্ঠিত হয়। দিনটি ফারাক্কা দিবস হিসেবে পরিচিত। পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশের অবিসংবাদিত নেতা মাওলানা ভাসানীর নেতৃত্বে এই লং মার্চ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছিল।
হয়েছিল। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে নদী গবেষক মাহবুব সিদ্দিকী বলেন, ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে দেশের অন্তত 6 কোটি মানুষ সেচ সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গঙ্গা পদ্মার প্রায় 2000 কিলোমিটার নৌপথ অকার্যকর হয়ে পড়েছে। লবণাক্ততার কারণে খুলনা অঞ্চলে ধান উৎপাদন কমে গেছে। সুন্দরবনের জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। জানা যায় 1975 সালের 21 এপ্রিল ভারত মরণবাদ ফারাক্কা চালুর মাত্র কয়েক মাসের মধ্যে এর ভয়াবহ প্রতিক্রিয়া আমাদের দেশে পরিলক্ষিত হয়। গণমানুষের অধিকার আদায়ে অকুত ভয় বিপ্লবী মাওলানা ভাসানী ভারতের আধিপত্যবাদী এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তীব্র প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন তিনি। দেশের রাজনীতিকদের মধ্যে মাওলানা ভাসানী প্রথম ফারাক্কায় বাদ দেওয়ার প্রতিবাদে তার চিরচেনা রূপে জ্বলে ওঠেন। দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছে, দিল্লির দাসত্ব করতে নয়। তিনি 1976 সালের 16 মে ফারাক্কা অভিমুখে লং মার্চের ডাক দেন। পরিবেশ প্রতিবেশ নদী ও মানুষ বাঁচাতে তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সেদিন দেশের বিভিন্ন প্রান্তের দেশপ্রেমিক অগণিত মানুষ তার ডাকে সাড়া দেন। ভারত বিরোধী ব্যানার ও ফেস্টুন নিয়ে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রতিবাদী জনতার ঢল নামে। সেখান থেকেই মরণবাদ ফারাক্কা অভিমুখে লং মার্চ শুরু হয়। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে সেদিন অগণিত জনতার বজ্র কণ্ঠের প্রতিবাদের প্রতিধ্বনি দিল্লিতে পৌঁছে। পৃথিবীর ইতিহাসে এটি ছিল এক অবিস্মরণীয় প্রতিবাদের ঘটনা। ফিলিস্তিনিদের 600 ঘরবাড়ি গুড়িয়ে দিল দখলদার ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান টানা 114তম দিনেও অব্যাহত রয়েছে। চলমান এই আগ্রাসনে এ পর্যন্ত 600টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার ফিলিস্তিনি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরনা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, জেনিনে ইসরায়েলি সামরিক তৎপরতা এক টানা চলছে। স্থানীয় পৌরসভার হিসাব অনুযায়ী শরণার্থী শিবিরের ভেতরে এখন পর্যন্ত প্রায় 600টি বাড়িঘর সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে। বাকি বাড়িগুলোর অনেকগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেনিন পৌরসভা আরো জানায়, ইসরায়েলি বাহিনীর লাগাতার গুলিবর্ষণ ও সশস্ত্র অভিযান এ শিবিরের বাসিন্দাদের দুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে। জেনিন শরণার্থী শিবিরে এই দীর্ঘমেয়াদী সামরিক অভিযানকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ একটি পরিকল্পিত মানবিক সংকট ও গণদমন নীতি হিসেবে বর্ণনা করেছে। এদিকে কাতারের যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় আরো 84 জন নিহত হয়েছেন। উত্তর গাজা থেকে তাদের বাস্তুচ্যুত করার যে কোনো পরিকল্পনাকে সহজতর করবে বলে এই হামলা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোর থেকে উত্তর গাজায় জাবারিয়া শরণার্থী শিবির সহ বেশ কিছু স্থানে ইসরায়েলি হামলায় অন্তত 50 জন নিহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণাঞ্চল খান ইউনুস শহরে আরো 10 জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 53,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অব্যাহত হামলা চালিয়ে ইসরায়েল গাজার বেশিরভাগ স্থাপনা ধ্বংস করে দিয়েছে এবং 90% বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে।